নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ সুমিতেন্দ্রর জন্মদিন, সো ওয়ান্স অ্যাগেন আ বিগ হ্যাপি বার্থডে টু সুমিতেন্দ্র। আর আপনারাও কিন্তু কমেন্ট করে উইশ করতে ভুলবেন না ওকে। আজ আপনারা শুনবেন মৌমিতা মুখার্জির লেখা হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প কুলতলির সেই রাত। অভিনয় রয়েছে বর্ণালী, সৌরভধ্বনি সাহা, সৌরভ রায় আর আমি প্রত্যয়। ঠাকুরান নদীর পাশ দিয়ে সরু আলের পথটা ধরল শিবু। এটা দিয়েই তাড়াতাড়ি ওর গ্রাম কুলতলি পৌঁছানো যাবে। মহাজনের নৌকায় মাছ ধরার কাজ করে শিবু। রোজ মাছ ধরা হলে রাতে মহাজনকে হিসেব বুঝিয়ে নৌকা জমা করে সে গ্রামে ফেরে। আজ হিসেব বুঝতে মহাজন যে এতটা দেরি করে ফেলবে সে বুঝতে পারেনি। আলের একপাশে কুলকুল শব্দে বয়ে চলেছে ঠাকুরার নদী, অন্যদিকে শস্যে ভরা ক্ষেত। শীতের হিমেল পরশকে সাথী করে মৃদু মৃদু হাওয়া বয়ে চলেছে, আর সেই হাওয়া নদীর জলে তরঙ্গ তুলছে। আর ক্ষেতের উপর দিয়ে সেই হাওয়া যেন শস্যের গায়ের ওপর ঝুলিয়ে দিচ্ছে তার হিমেল পরশ। কিন্তু এসব মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার মতো মনের অবস্থা শিবুর এখন নেই। ঘড়ির কাঁটায় রাত 12টা। এক হাতে ধরা রয়েছে একটা জ্যান্ত শোল মাছ। আজ বেরোনোর আগে তারা বলে দিয়েছিল সাধ করে। জ্বরের মুখে তো কিছুই রোচে না। আজ আসবার সময় একটা শোল মাছ এনো তো, বেশ পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রাঁধবো। দেখি যদি তাতে একটু মুখটা ছাড়ে। সত্যি বেশ অনেক দিনই হলো তারার জ্বরটা। অনেক ওষুধই তো দিলেন বদ্যিমশাই, কিন্তু জ্বর কিছুতেই কমে না। সারাটা দিন ঠিক থাকে, রাত হলেই কাঁপুনি দিয়ে জ্বর হামলে পড়ে তারার ওপর। তারা বড় ভালো মেয়ে, কোনো দিন মুখ ফুটে কিচ্ছুটা চায়নি। আজ সাধ করে এই শোল মাছটুকু চেয়েছিল। এমন হতবাক্য স্বামী যে সে সেটুকুও সময় মতো পৌঁছে দিতে পারে না। এসব ভাবতে ভাবতে গায়ের আলোয়ানটা ভালো করে জড়িয়ে নেয় শিবু। না, ঠান্ডাটা বড্ড জাঁকিয়ে পড়েছে। একটা ভালো গায়ের চাদর কিনতে হবে। এই চাদরে ঠান্ডা মানছে না একদম। সামনের হাটে তারার জন্যও একটা লাল চাদর কিনব। হাঁটার বেগ আরও কিছুটা বাড়িয়ে দেয়। ভরা পূর্ণিমা আজ। আকাশের চাঁদ যেন তার আলো উজাড় করে ঢেলে দিয়েছে আজ প্রকৃতির বুকে। সেই আলো গায়ে মেখে ঠাকুরান নদীর জল ঝিকঝিক করে উঠছে। মনে হচ্ছে রাশি রাশি ঝিকিমিকি কাঁচের টুকরো যেন ছড়িয়ে আছে নদী বক্ষে। ঠিক এমনি সময় আলের ধার থেকে নারী কণ্ঠের কান্নার শব্দ কানে আসে শিবুর। সেদিকে এগিয়ে যেতে গিয়েও নিজেকে আটকায় সে। সে জানে পূর্ণিমা অমাবস্যাতে এরকম অনেক কুহকিনী মায়াবিনী আলের ধারে, নদীর ধারে ওঁত পেতে বসে থাকে। তাদের ডাকে একবার সাড়া দিলেই আর জীবন নিয়ে ফিরতে হবে না। সে হাঁটার বেগ আরও বাড়িয়ে দেয়, কিন্তু যত সামনের দিকে এগোতে থাকে কান্নার আওয়াজ আরও স্পষ্ট হতে থাকে। আর নিজেকে সে ধরে রাখতে পারে না। কি এক অমোঘ টানে সে এগিয়ে যায় সেই আওয়াজের দিকে। গলা তুলে সে জিজ্ঞাসা করে, কে কে ওখানে? কে ওখানে বসে কাঁদে? ক্রন্দরত এক মিষ্টি সুরেলা কণ্ঠের জবাব আসে, আমি লাবু গো, লাবণ্য। শিবু আবারও জিজ্ঞাসা করে,
কে লাবু? এরকম নাম তো আমাদের কুলতলিতে কেউ আছে বলে জানি না। আবারও কান্না জড়ানো গলাতে উত্তর আসে, আমি ঝন্টু হালদারের শালি হই গো। দিদির বাড়ি বেড়াতে এসেছিলাম এখানে। রাতে চাঁদের আলোতে নদী কেমন লাগে তাই দেখতেই এখানে এসেছিলাম গো, কাউকে কিছু না বলে। কিন্তু এখন যে রাস্তাটা হারিয়ে ফেলেছি, একলা যে ফিরতেও পারছি না। আমাকে একটু ঝন্টু হালদারের বাড়ি পৌঁছে দাও না। মনে মনে চিন্তা করে শিবু। এ কথা সত্য যে তাদের গ্রামে ঝন্টু হালদার বলে একজন আছে বটে, আর তার হালই বিয়ে হয়েছে। তার বউও দূরের এক গাঁয়ের মেয়ে, এ কথাও সে জেনেছে তারার মুখে। এবারে সে এগিয়ে যায় মেয়েটির দিকে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলে, এসো, উঠে এসো, আমি যাচ্ছি কুলতলিতেই তোমাকে ঝন্টুর বাড়ি পৌঁছে দেব। শিবুর কথা শুনে মেয়েটি মুখ তুলে শিবুর দিকে তাকায়। মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল শিবুর চারিপাশ। সুন্দরী মেয়ে শিবু অনেক দেখেছে এই জীবনে, কিন্তু এমন রূপ সে তার জীবনে কখনো দেখেনি। কাজল কালো দৃষ্টি মেলে সে তাকালো শিবুর দিকে। জ্যোৎস্নার আলো যেন ম্লান হয়ে গেল সেই রূপের কাছে। চাঁদের আলো মোমের মতো পিছলে পড়ছে তার শরীর থেকে। ঘন কালো কেশ রাশি ছুঁয়েছে তার কোমর। লাবণ্য নামের সাথে যেন মিলেমিশে এক হয়ে গেছে এই নারী দেহ। চোখের জল মুছে উঠে দাঁড়ায় মেয়েটি। মেয়েটির কথায় সম্বিত ফেরে শিবুর। ইতস্তত ভাব কাটিয়ে বলে, তুমি আসলে বলে তাই এই যাত্রায় প্রাণটা রক্ষা হলো, না হলে আমি বাঘের পেটেই যেতুম হয়তো। আমি তো এক মনে বনবিবিকে স্মরণ করছিলাম। কাউকে না জানিয়ে তুমি এখানে এসে খুব ভুল করেছো। বাঘ না হোক, কত আজে বাজে মানুষ এই রাতের বেলা নদীর বুকে ঘোরাফেরা করে জানো। চলো পা চালিয়ে। লাবণ্যকে তার জামাইবাবুর বাড়ি পৌঁছে দিয়ে গভীর রাতে বাড়ি ফেরে শিবু। ঘরে উঁকি মেরে দেখে লেপ মুড়ি দিয়ে তারা তখন গভীর ঘুমে। সে আর তারাকে ডাকে না। হাতের শোল মাছটাকে একটা হাঁড়িতে জল দিয়ে তাতে ছেড়ে দেয়। জল পেয়ে মাছটা কিলবিল করে ওঠে। শিবু ঠিক করে কাল তারাকে বলবে কষিয়ে যেন শোল মাছের রসা রাঁধে। কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে। সকালে উঠে একবার বদ্যি মশাইয়ের বাড়ি যেতে হবে। সেই ঘটনার পরে কেটে গেছে মাস 6। আজ লাবণ্যর সাথে শিবুর বিয়ে। খরচ করতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি শিবু। শহর থেকে ব্যান্ড পার্টি আনিয়েছে, দামি শাড়ি দিয়েছে লাবণ্যকে বিয়েতে পরার জন্য। রূপোর গয়নাতে মুড়ে দিয়েছে তাকে একেবারে। এতে মহাজনের কাছে বেশ চড়া সুদে তাকে ধার করতে হয়েছে বটে। শিবু মনে মনে ভাবে, কিছু ধার হয়েছে বটে, সে গতর দিয়ে খেটে ঠিক শোধ করে দেব। কিন্তু লাবণ্যর মতো মেয়েকে তো আর যে সেভাবে ঘরে তোলা যায় না। কত কপাল করে কাঠখড় পুড়িয়ে তবে এমন রূপবতী মেয়েকে ঘরে তুলতে পারছি। আশেপাশের 5 গ্রামের মধ্যে এমন সুন্দরী বউ কার আছে দেখাক তো। গর্বে বুক ফুলে ওঠে শিবুর। ব্যান্ড পার্টি বাজিয়ে বউ নিয়ে ঘরে ফেরে শিবু। সংসার করতে শুরু করে লাবণ্যের সাথে। শিবু ভাবে এতকাল এই সংসারের মুখ থেকে সে কেমন বঞ্চিত ছিল। সেই রাতে যদি লাবণ্যর দেখা না পেত তবে অধরাই থেকে যেত লাবণ্য। আর সে তারার সাথে ঘষ্টে ঘষ্টে জীবনের গাড়ি এগিয়ে নিয়ে চলতো বললে ভুল হবে, ঠোক্কর খেয়ে পড়ত। তারার কথা ভাবতেই তিক্ততায় মন ভরে যায় এখন শিবুর। একটা সময় সত্যিই হয়তো তারাকে ভালোবাসত সে,
কিন্তু আসল ভালোবাসা যে কি তা এখন সে বুঝতে পারে। এখন আর দেরি করে বাড়ি ফেরে না শিবু। ঘরে রূপবতী বউ রয়েছে, তাকে কি করে একলা ফেলে রাখে? গ্রামের লোকের চোখ বড় সুবিধার নয়। সেদিন সন্ধ্যা সন্ধ্যা ঘরে ফিরে দেখে লাবণ্য ঘরে নেই। প্রথমে ভাবল পুকুরের জল আনতে গেছে বোধহয়। ঘাটে গিয়ে দেখে সেখানেও নেই। দাওয়াতে বসে ছটফট করতে থাকে সে। এই ভর সন্ধ্যাবেলাতে কোথায় গেল লাবণ্য? বাড়ি ফেরার পর থেকে এক মুহূর্ত যদি লাবণ্য চোখের আড়াল হয়, সেটা শিবু সহ্য করতে পারে না। কেটে যায় বেশ কিছু সময়। শিবু ঠিক করে একবার সে তার সম্বন্ধী ঝন্টুর বাড়িতে গিয়ে খবর নেবে সেখানে লাবণ্য গেছে কিনা। মনস্থির করে গামছাটা কাঁধে ফেলে সে বেরোতে যাবে, দেখে লাবণ্য গুনগুন করে গান গাইতে গাইতে সদর দরজা দিয়ে ঢুকছে। তাকে দেখে একগাল হেসে সে বলে, ওমা, তুমি কখন এলে গো? এই ভর সন্ধ্যাবেলা কোথায় গেছিলে শুনি? রাগে ফেটে পড়ে শিবু। লাবণ্য এগিয়ে এসে আদুরে গলায় বলে, তুমি শুধুমধুই আমাকে বকছো। আমি তো দুপুরবেলাতে দিদির বাড়িতেই গিয়েছিলাম। বিশ্বাস না হলে শুধাও সেখানে। তুমি আসবার আগেই বাড়ি আসবো বলে ওখান থেকে বেরিয়েছি, কিন্তু রাস্তায় কি হলো জানো? লাবণ্যর আদুরে গলা শুনে আর তার দেহের আদুরে ভঙ্গি দেখে নিমিষে রাগ পড়ে যায় শিবুর। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছিল শুনি? হাসতে হাসতে লাবণ্য ডান হাতটা উঁচু করে দেখিয়ে বলে, এই যে, এনার জন্যই তো এত দেরি হলো জানো। লাবণ্যর হাতের দিকে তাকিয়ে চমকে ওঠে শিবু। একটা কালো নিষ্পিষে নধর শোল মাছ। এই শোল মাছটাকে দেখতে ঠিক সেদিনের মাছটার মতো লাগছে না? কেমন যেন চোখে অন্ধকার দেখে শিবু। তাকে ওরকমভাবে তাকাতে দেখে লাবণ্য বলল, ওমা, তোমার কি হলো গো? শোল মাছ দেখে এমন চমকে উঠলে কেন? ওই বাড়ির ঠাকমার মুখে তো শুনেছি তুমি নাকি শোল মাছ খেতে বড্ড ভালোবাসো। না না, তারা বেঁচে থাকতে তোমাকে নাকি মাঝে মধ্যেই রেঁধে দিত। কত কষ্ট করে এই মাছ ধরে আনলুম জানো তুমি? আস্তে আস্তে দেখলুম জলা জমিতে কি একটা নড়ছে। তা সন্দেহ হতেই কাছে গিয়ে এগিয়ে গিয়ে দেখি যিনি জলের মধ্যে রয়েছেন। কিছুতেই ধরা দেবে না জানো। কত কষ্ট করে ধরে এনেছি তোমার জন্য। দেখো না দেখো, জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি। আজ কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রাঁধবো মাছটা। আচ্ছা। বলে হাতের থেকে মাছটা একটা হাঁড়িতে জিওতে দিয়ে লাবণ্য যায় পরিষ্কার হতে। শিবু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মাছটার দিকে। এই মাছটা কি সেটাই? তারপরে নিজের বোকামোতে নিজেই হেসে ওঠে সে। কী সব আবোল তাবোল ভাবছে। সেই মাছ তো কবেই কেটে রান্না করে খাওয়া হয়ে গেছে। সে ভাবে, আরে কত কষ্ট করে লাবু এই মাছ ধরে এনেছে আমার জন্য। এখন যদি আমি এমনটা ব্যবহার করি, মনে কত কষ্ট পাবে বেচারি। তারপর হাঁক পেরে বলে, লাবু গো, বেশ জমিয়ে ঝাল ঝাল করে রাঁধো তো মাছখানা। আর এক মুঠো চাল বেশি নিও আজ, হ্যাঁ? মাছ কেটে ধুয়ে কষিয়ে রান্না করে লাবণ্য। আসন পেতে ভাত বেড়ে মাছের কড়াই নিয়ে আসে সে উনুন থেকে। গুছিয়ে খেতে দেয় সে তার স্বামী শিবুকে। শিবুও নতুন বউয়ের যত্নে একেবারে আপ্লুত। ভাত মেখে মুখে এক গড়াস তুলতে যাবে, তার মনে হলো জানালা দিয়ে কে যেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাকাতেই তার রক্ত হিম হয়ে আসে। দেখে তারা জানালার বাইরে তার দিকে চেয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। তার চোখে চোখ পড়তেই শিবুর সমস্ত শরীর কাঁপতে থাকে। তাকে ওরকম করতে দেখে চিৎকার করে ওঠে লাবণ্য। এ কি, অমন করছো কেন তুমি? কি হলোটা কি তোমার? কিন্তু নিমেষেই শিবু আবার স্বাভাবিক হয়ে যায়। খাওয়া শেষ করে ঘরের লণ্ঠন কমিয়ে ওরা শুয়ে পড়ে।
আজ একটু দূরের গ্রামে যেতে হয়েছিল বৈদ্যমশাইকে। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। বিপত্নিক বৈদ্যমশাই খাওয়া দাওয়া সেরে কুয়ো তলাতে গেলেন মুখ ধুতে। যার মনে হলো ওর পিছন দিকে কে একটা যেন বসে রয়েছে। চোর হবে হয়তো। হাতের লণ্ঠনটা উঁচু করে তিনি জোর গলায় হাঁক ছাড়লেন। এই কে কে রে ওখানে বসে আছিস? লুকাবি না, আমি দেখে নিচ্ছি। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, কুয়োর পিছন থেকে বেরিয়ে আয় বলছি। হাতের লণ্ঠন আরও একটু বাড়িয়ে দিয়ে এগিয়ে গেলেন তিনি। কিন্তু যে দৃশ্য তিনি দেখলেন, ওনার ভিড় মিখে পড়ে যাওয়ার উপক্রম হলো। দেখলেন শিবু বসে আছে কুয়োর পেছনে, আর তাকে দেখে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। ঠিক হামাগুড়ি দিয়ে আসছেও বলা যায় না, কেমন যেন শুয়ে পড়ে শরীরটাকে বেঁকিয়ে বেঁকিয়ে এগিয়ে আসছে তার দিকে। ঠিক যেমন করে মাছ জলের ভিতরে শরীরটা বেঁকিয়ে বেঁকিয়ে সাঁতার কাটে, ঠিক তেমন করে শিবুর দেহটা এসে বৈদ্যমশাইয়ের পায়ের কাছে থামে। আস্তে আস্তে উঠে উবু হয়ে বসে শিবু। অদ্ভুত শব্দে শিবু বলে ওঠে, কে বৈদ্যমশাই? চিনতে পারছেন আমাকে? শিবুর গলার সাথে মিশে আছে এক অদ্ভুত খোনা গলার নারী কণ্ঠ। বৈদ্যমশাই লাফিয়ে পিছনে যেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন মাটিতে। হাতের লণ্ঠনটা মাটিতে পড়ে গেল। কুনুইয়ে ভর দিয়ে পিছনের দিকে সরে যেতে চেষ্টা করতে লাগলেন বৈদ্যমশাই। কিন্তু ততক্ষণে শিবু এসে একেবারে তার বুকের কাছে আবার সেরকম হিস হিসে কণ্ঠে বলে উঠল, চিনতে পারছেন না? ভালো করে দেখুন তো। আপনিও তো শোল মাছ খেতে বড্ড ভালোবাসেন। খাবেন নাকি? আমাকে 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 ক্ষমা করে দে, আমাকে প্রাণে মানিস না। কি চাই বল তোর? কি চাই, কি চাই? টাকা নিবি? আরও কাছে চলে আসে শিবু। রাগে গর্জে ওঠে সেই কণ্ঠস্বর। টাকা? টাকা দিবি? আজ তোকে নিতে এসেছি আমি। বলে শিবুর মুখটা নেমে আসে বৈদ্যমশাইয়ের গলার কাছে। ধারালো দাঁত দিয়ে গলার নলি ছিঁড়ে আনে শিবু। তারপর সেই রক্তমাখা মাংসপিণ্ড অনায়াসে কচকচ শব্দে চিবোতে থাকে। ততক্ষণে বৈদ্যমশাই ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। পরদিন সকালে দাওয়াতে বসে মুড়ি চিবোচ্ছিল শিবু। কাজে বেরোনোর আগে কিছু না খেয়ে গেলে সারা দিন পেটটা বড্ড খালি খালি লাগে। এমনি সময় লাবণ্য দৌড়ে এসে খবর দেয়, সর্বনাশ হয়ে গেছে গো, এই গ্রামে পিশাচি নিয়ে এসেছে। ঘাটে সবাই বলা বলি করছিল বৈদ্যমশাইকে নাকি পিশাচি খেয়েছে। কি বলছো কি? বৈদ্যমশাই মারা গেছে? বৈদ্যমশাইয়ের দাহ কার্য সম্পন্ন হয়, কিন্তু গ্রামের লোক কেমন যেন আতঙ্কে থাকে। প্রবীণরা বুঝতে পারেন গ্রামের ওপর ঘোর অমঙ্গলের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু খুব স্বাভাবিক নয়। নিশ্চয়ই গ্রামে কোনো পাপ হয়েছে, যার জেরেই এই অমঙ্গলের সূচনা। দিন দুয়েক কেটে গেছে। গ্রামের মধ্যে বিভিন্ন গল্প অগ্নিফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছে। কেউ বলছে এক বউকে নাকি নদীর পাড় দিয়ে হেঁটে যেতে দেখেছে, যার পা উল্টো দিকে বেঁকানো। কেউ বলছে গভীর রাতে জানালা দিয়ে কেউ যেন তাকে হাত ছানি দিয়ে ডাকছিল। কিন্তু ঘটনা ঘটল 3 দিনের মাথায়। লণ্ঠনের আলো কমিয়ে দিয়ে লাবণ্য ঘরের দৌড় দেয়। ওই ঘটনার পর থেকে কেউ আর বাতি নিভিয়ে অন্ধকার করে রাতে শুতে যায় না। ভোর রাতে এক অদ্ভুত অস্বস্তিতে ঘুম ভেঙে যায় লাবণ্যের। ঘুমের মধ্যেই তার মনে হয় তার দিকে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
লণ্ঠনের আবছা আলোতে সে যা দেখে তার বুক ভয় কেঁপে ওঠে। সে দেখে শিবু তার পাশে বসে এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। সেই দৃষ্টি সাধারণ মানুষের দৃষ্টি নয়, তার চোখে মুখে খেলে চলেছে এক অদ্ভুত পৈশাচিক প্রতিহিংসার নিষ্ঠুর হাসি। ধরফর করে উঠে বসে লাবণ্য। কাঁপা কাঁপা গলায় সে শিবুকে জিজ্ঞাসা করে, এমন করে দেখছো কেন? কি 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 হয়েছে কি তোমার? খুব শখ ছিল না আমার স্বামীর সাথে সংসার করবি? তোর সে স্বাদ আমি পূরণ হতে দেব না। আমি যাকে পাইনি তুইও তাকে পাবি না, বুঝেছিস? আর এক মুহূর্ত অপেক্ষা করে না লাবণ্য। পরিমরি করে সে ঘর থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে। কোথায় যাবে, কাকে কি বলবে কিছু জানে না সে, কিন্তু এটুকু বুঝেছে তার সামনে ঘোর বিপদ। ধীরে ধীরে পূবের আকাশ ফর্সা হতে শুরু করেছে। দু একজন মানুষও রাস্তায় নেমেছে। লাবণ্যকে ওরকমভাবে ছুটে আসতে দেখে তারা অবাক হয়ে যায়। তারপরে সবটা শুনে তারা স্থির করে দলবদ্ধ হয়ে শিবুর ভিটেতে যাবে। শিবুর ভিটের বাইরে থেকেই ওরা শুনতে পায় শিবুর দালান থেকে এক অদ্ভুত নারী কণ্ঠের রাগে গর্জানোর আওয়াজ। তারা দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে দালানে শিবুর কেমন মাছের মতো সারাটা শরীর ঘষ্টে ঘষ্টে এদিক ওদিক যাচ্ছে আর মুখে এক অদ্ভুত হুঙ্কার করছে। শিবুকে ওরকম দেখে গ্রামের পঞ্চায়েত প্রধান হুঙ্কার দিয়ে ওঠেন, শিবু, তুই ওরকম করছিস কেন? এদিকে আয়। তড়িৎ গতিতে শিবু লাফিয়ে এসে পঞ্চায়েত প্রধানের সামনে বসে। শিবুর চোখের মনি অদৃশ্য, পুরো চোখ মার্বেলের মতো সাদা হয়ে গিয়েছে। ঠোঁটের কষ দিয়ে ঝরে পড়ছে কাঁচা রক্ত। লাবণ্য চিৎকার করে ওঠে, ও মা গো, দেখো, কাল রাতে একটা শোল মাছ জিওতে দিয়েছিলাম, ওইটা ওইটা ছেড়ে ছেড়ে খেয়েছে। লাবণ্যের দৃষ্টি অনুসরণ করে সবাই দেখে শিবুর এক হাতে ধরা রয়েছে আধ খাওয়া শোল মাছ, বাকি অংশ মুখের মধ্যে, আর সেখান থেকেই কাঁচা রক্ত পড়ছে। এই দৃশ্য দেখে পঞ্চায়েত প্রধান নির্দেশ দেন, এই কেউ যা, রতন ওঝাকে ডেকে নিয়ে আয়, নাহলে এই যাত্রায় শিবুকে আর বাঁচানো যাবে না। হুঙ্কার করে ওঠে শিবু। কোনো ওঝা এসে ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। পঞ্চায়েত প্রধান কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করেন, কে কে তুই? কি চাস? আকাশ বাতাস কাঁপিয়ে হেসে ওঠে শিবু। সেই হাসির ভয়ানকতায় গ্রামের মেয়ে বউরা চিৎকার করে ওঠে। হাতের অর্ধেক মাছটা মুখে পুড়ে কর্মর শব্দে চিবোতে চিবোতে শিবু বলে, আমি তারা গো, শিবুর বউ তারা, চিনতে পারছো না? পঞ্চায়েত প্রধান আবার কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করে, তুই আবার ফিরে এলি কেন তারা? তুই তো জ্বরে মরেছিলি, তারপর তো শিবু একে বিয়ে করেছে। চিৎকার করে ওঠে শিবু রূপী তারা। কিন্তু এবারে সেই চিৎকারের মধ্যে রাগের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এক অস্ফুট যন্ত্রণা। আমি জ্বরে মরিনি গো, ওই বৈদ্যুটার সাথে হাত মিলিয়ে শোল মাছের সাথে বিষ মিশিয়ে আমাকে খাইয়ে মেরে ফেলেছিল ওই মিনসে, যাতে ওর সাথে ঘর করতে পারে। ওর রূপের মোহতে অন্ধ হয়ে আমাকে মারতেও দুবার ভাবেনি। বৈদ্যটাকে আমি শাস্তি দিয়েছি, এবারে এর পালা। বলে আঙুল দিয়ে লাবণ্যকে দেখায়। লাবণ্য ভয়ে দুপা পিছিয়ে যায়, কাঁদতে কাঁদতে বলে, আমি এসব জানি না গো, আমার স্বামীকে ছেড়ে দাও। না, আমি ঘর করতে পারিনি, তুইও পারবি না। তবে একে আমি প্রাণে মারবো না। একটা সময় তো আমাকে ভালোবাসতো, আর আমিও বাঁচতাম। তাই ওকে এমন শাস্তি দেব যা হবে মরণের থেকেও ভয়ঙ্কর। চিৎকার করে ওঠে তারার আত্মা। সবাই দেখে
শিবুর দেহ শূন্যে কিছুটা উঠে মাটিতে আছড়ে পড়ে, আর একটা কালো ছায়া শিবুর দেহ ছেড়ে বিলীন হয়ে যায়। শিবু প্রাণে মরেনি ঠিকই, কিন্তু আর কখনো লাবণ্যর সাথে সংসার করতে পারেনি। তারা কথা রেখে গেছে। কুলতলির মাঠে ঘাটে শিবু পাগলের মতো ঘুরে বেড়ায়। মাঝে মাঝে শূন্যে ঢিল ছুঁড়ে কাকে যেন তাড়াতে চেষ্টা করে। লাবণ্য দুবেলা গিয়ে শিবুকে খাইয়ে আসে। তারা সংসার করতে পারেনি, কিন্তু লাবণ্য তাকে ছেড়েও চলে যায়নি। এভাবেই কুলতলির শিবু পাগলা শিবু হয়ে ঘুরে বেড়ায় ইতিউতি। তবে সে একলা নয়, তার সাথে সাথে ঘুরে বেড়ায় তারার ছায়া। তাকেই শিবু ঢিল ছুঁড়ে তাড়াতে চেষ্টা করে, কিন্তু শিবু জানে এই ছায়ার থেকে তার মুক্তি নেই, যতদিন না স্বাভাবিকভাবে মৃত্যু এসে তাকে মুক্তি দেয়। শেষ হলো মৌমিতা মুখার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প কুলতলির কালো রাত। আজকে গল্প পাঠ ও বদ্যিমশায়ের চরিত্রে ছিল প্রত্যয়, শিবুর চরিত্রে ছিল সৌরভধ্বনি সাহা, প্রধান মশায়ের চরিত্রে সৌরভ রায়, তারা ও লাবণ্যের ভূমিকায় ছিল বর্ণালী। গল্পটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ হাইপ করতে ভুলবেন না। 221B হ্যারিসন রোড এখন আপনাদের জন্য আরও দুটো নতুন চ্যানেল নিয়ে এসেছে। বেড টাইম স্টোরিজ, যেখানে আপনারা বাংলা ও বিশ্ব সাহিত্যের বিভিন্ন ধরনের ক্লাসিক গল্প খুঁজে পাবেন, আর ডার্ক সাইড ডকুমেন্টারিজ, যেখানে আপনাদেরই পাঠানো এক একটা হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আমরা এক একটা এপিসোড লঞ্চ করছি। দুটো চ্যানেলেরই লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, এবং আমাদের চ্যানেলে কোলাবোরেশন পেজটাতে গেলে আপনারা এই দুটো চ্যানেলের সব ভিডিও দেখতে পারবেন। নমস্কার, খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আপনারা শুনছিলেন 221B হ্যারিসন রোড।